প্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি এস এম আকাশ। দেখছেন দেশ ভাবনা, এই মুহূর্তের বাংলাদেশ। আমরা রাজনীতির সাতকাহন নিয়ে আলোচনা করব। আমাদের সাথে রয়েছেন বদিউর রহমান, সাবেক সচিব। স্যার, আপনাকে স্বাগত জানাচ্ছি। আমরা এই অনুষ্ঠানে সমসাময়িক বিষয় নিয়ে আলোচনা করে আজকের আলোচিত বিষয় আপনি দেখেছেন যে কুয়েটে যে আন্দোলন হচ্ছে ছাত্র রাজনীতি নিয়ে, এখন প্রশাসন ছাত্র রাজনীতি বন্ধ রেখেছে, কিন্তু প্রসঙ্গটা এসেছে ছাত্র রাজনীতি নিয়ে। ক্যাম্পাসে ছাত্র রাজনীতি থাকা উচিত কি উচিত কিনা, থাকলে কোন ধরনের রাজনীতি থাকা উচিত, যেহেতু নতুন প্রেক্ষাপটে সংস্কার হচ্ছে। এর আগে আমরা লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি দেখেছি। আপনি যে ক্যাম্পাসের এই অস্থিরতাকে কি কোনো সিমটম হিসেবে দেখেন কিনা? ধন্যবাদ। আমি নূতনভাবে পরিস্থিতির সাথে তাল মিলিয়ে কথা বলি না। আমাদের বেশিরভাগ আমলা অনেক সময় পট পরিবর্তনের সাথে সুর পাল্টায়। এটা আমলা চরিত্রের একটা গুণও বলা চলে, দোষও বলা চলে। আমি যে কথাগুলো আগে বলি, আমার যে বইগুলো, প্রত্যেকটা বইয়ের যে প্রথম ফরওয়ার্ডিং কথাগুলো থাকে, সেটার ফিনিশিং আছে ফ্ল্যাপের মধ্যে, যে বদিউর রহমান সবসময় ছাত্র রাজনীতি এবং শিক্ষক রাজনীতির ঘোর বিরোধী। একবারে লিখিতভাবে, একবার প্রথম বই থেকে এরকম 8-10টা যা হলে সবগুলোতে আছে। তো রাজনীতি যে অর্থে আমরা ব্যবহার করি, সেই রাজনীতি তো ছাত্রদের কথা নয়। ছাত্ররা সেই রাজনীতিতে যাবে কেন? ওদের যেটা থাকার কথা সেটা হইল সংসদ, ছাত্র সংসদ থাকে, নির্বাচন হয়, সেগুলো হবে কল্যাণমুখী, ছাত্রদের কল্যাণের জন্য। কিন্তু ন্যাশনাল পলিটিক্স বা পলিটিক্সের দলের লেজুর হোক বা অঙ্গ সংগঠন হোক, সেটা হওয়া কখনো আমি পছন্দ করি না। তাদের ছাত্র রাজনীতিও পছন্দ করি না, শিক্ষক রাজনীতিও আমি পছন্দ করি না। শিক্ষক শিক্ষকের মতো থাকবেন, তাদের কল্যাণের কথা বলবেন। ছাত্র ছাত্রের মতো লেখাপড়া করবে, তাদের কল্যাণের জন্য তারা কাজ করবে, সেগুলা। কিন্তু রাজনীতি করতে গেলে তখন তো আপনাকে রাজনৈতিক দলের লেজুর হইতে হবে। সেটা হইলে তখন একসময় হয়তো খালেদা জিয়া বলবে ছাত্র দলই যথেষ্ট এদের থামার জন্য, আরেক সময় ওকা বলবে ছাত্রলীগই যথেষ্ট। তার মানে এগুলা লেজুর হয়ে গেছে, সেটা বলার স্কোপ থাকবে না। কুয়েটে যেটা ঘটতেছে, সেখানে তো এখন সাধারণ ছাত্ররা বলতেছে ছাত্র রাজনীতি যেন না থাকে সেখানে, যেটা আগে আমাদের বুয়েটে এখানে এটা ছিল। এটা নিয়ে আগেও কথা হতো। আমি সবসময় আগের যে কথা সেটা মানি। তার কারণ দুটা জিনিস থাকবে আপনার ব্যক্তির বৈশিষ্ট্যের মধ্যে। কারো বেলায় নীতির ক্ষেত্রে আপোষ নাই, আর কারো আপোষের বেলায় নীতি নাই। এখন আপোষের ক্ষেত্রে নীতি নাই যারা, তারা সবসময় একটা প্রিন্সিপালে অ্যাডহেয়ার করবে। আর নীতির ক্ষেত্রে আপোষ নাই বা আপোষের ক্ষেত্রে নীতি নাই, তারা তো সবসময় সুবিধা মতো সুইসোবার করবেই। তারা ভোটের আগে দিয়ে সারা জীবন হয়তো বিএনপি করেছে, আওয়ামী লীগে চলে আসবে মন্ত্রিত্বভাবে। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা নাম করা, এই যে একজন মারা গেল আমাদের আমলার থেকেই ছিল, পরে দিয়ে আবার চেঞ্জ করে এদিকে চলে আসতেছে। আবার 32 নম্বরে জায়গা না ফেলে আমলা চলে যাবে 6 মইনুল রোডে, এভাবে করবে। অতএব আমার একটা কথাই, ছাত্র লেখাপড়া করবে, ছাত্র তার কল্যাণের জন্য যে সংসদ তাদের থাকে সেগুলোতে সে কাজ করবে, বাট কোনো পলিটিক্সের মধ্যে আসবে না, পলিটিক্যাল পার্টি হবে না। ছাত্রের আবার রাজনীতিকে আপনি নিনবেন, পরে ছাত্র রাজনীতি, কৃষক রাজনীতি, ব্যবসায়ী রাজনীতি, সব জায়গায় নারকেল তরকারির মতো রাজনীতি লাগাই দিবেন, সেটা রাজনীতি একটাই, সেটা হলো দেশের কল্যাণ যারা পলিটিক্যাল পার্টি করে নির্বাচন, সেটাই থাকবে রাজনীতি। আর ব্যবসারটা হবে ব্যবসায় নীতি, কৃষকেরটা কৃষক নীতি, রাজনীতির প্রশ্ন আসবে না। এটা প্রশ্নটা বেশি তালগোল পাকানোর পর হয়তো বলে যে রাজনীতির মধ্যে পলিটিক্স ঢুকে গেছে। তাহলে পলিটিক্স শব্দটা এখানে ব্যঙ্গাত্মক চলে আসছে, খারাপ অর্থে চলে আসছে, অথবা এটা তো হওয়ার কথা না। আর আমি আরেকটা কথা বলি, আমার একটা বইও আছে, কিছু রাজনীতি কিছু বাজনীতি। এটা হইল 111-এর তত্ত্বাবধায়ক আমলের ঘটনাগুলো নিয়ে লেখা। নাম দিলাম তত্ত্বাবধায়ক আমল, কিছু রাজনীতি কিছু বাজনীতি। এই রাজনীতির রয়ের নিচে যে ছোট্ট একটা ফোঁটা আছে, ওই ফোঁটাটা শুধু আমি নিয়ে নিলাম। তা আমি ফোঁটাটা যদি নিয়ে নিই, বিন্দুটা নিয়ে নিই, তাহলে এটা বাজনীতি হয়ে যায়। তো রাজনীতি বড় কল্যাণের কথা, ভালো কথা, উন্নয়নের কথা, মানুষের মঙ্গলের কথা। আর যেই রাজনীতি হবে তখন হবে সুবিধাবাদী। বাজপাখি অনেক উপর থেকে দৃষ্টি শিকারের প্রতি নিক্ষেপ করে,
চো মারে, কিন্তু তার চোতে যদি সেই শিকার না ধরতে পারে তাহলে খড়কুটা হইল একটা কিছু নেই। যেই কারণে রাজনীতি এখন ব্যবসা হয়ে গেছে, রাজনীতি ব্যবসায়ীদের পকেটে চলে গেছে। যে কারণে রাজনীতির প্রতিভূ হিসাবে শিক্ষকরা রাজনৈতিক দলের হয়ে গেছে, যে জন্য প্রাচ্যের অক্সফোর্ডের একটা 12টা বাজে, অন্যগুলার 12টা বাজে, খুঁজে হারিকেন দিয়ে খুঁজে পাওয়া যায় না। পৃথিবীর 500 নামকরা বিশ্ববিদ্যালয়ের মধ্যে আমাদের প্রাচ্যের অক্সফোর্ডের নাম নাই, পাওয়া যায় না। কারণ তারা তো ওইখানে যে ক্লাব একটা আছে, ডিন হইতে হইলে, বিসি হইতে হইলে কোন মনা কোন দলে সেটাতে চলে গেছে। আবার ছাত্ররাও পরে আসার জন্য যে কি হবে, যেমন ছাত্র ছিল বড় নেতার, প্রধানমন্ত্রীর পিএস হইল, নজরে পড়লো, আসতে দেখলো যে এখানে তো বহা ক্ষমতা আছে, সেই ক্ষমতার থেকে এবার আসতে চাকরি ছেড়ে দিয়ে রাজনীতিতে ঢুকে যাইয়া বড় নেতা হয়ে গেল, এখনও আছে। আমার সইতে অ্যাপয়েন্টমেন্ট তাও আছে, এখনও আছে। আবার আওয়ামী লীগের সেখানেও আছে, আবার মন্ত্রী হইতেছে। এইটা ওই ট্রাফিকের মধ্যে ছাত্রদেরকে রাজনীতি করার জন্য এই সুযোগ দিচ্ছে আমাদের রাজনীতিবিদরা। এটা খুবই জঘন্য কাজ। তাদেরকে লাঠিয়াল হিসাবে ব্যবহার করে, কাজে লাগায়, ওই যে এরাই যথেষ্ট ওরাই যথেষ্ট এসব বলে। সেই জন্য আমি ছাত্র রাজনীতিও পছন্দ করি না, শিক্ষক রাজনীতিও পছন্দ করি না। তাদের কল্যাণমুখী তাদের নিজস্ব সংসদ থাকবে, সেটা হলো তাদের ওয়েলফেয়ার কল্যাণের জন্য হবে। এই যে আমরা একই সাথে যেটা বললেন, শিক্ষক এই যে যারা আন্দোলন করলো, একটা স্বৈরাচারী ফ্যাসিস্ট সরকারের পতন ঘটালো, আপামর জনগণ যাদের ডাকে রাস্তায় নামলো, এরা তো নতুন করে রাজনৈতিক দল গঠন করতে যাচ্ছে, সেটাকে আপনি কীভাবে দেখেন? আমি নূতন রাজনৈতিক দল গঠন করবে এটাকে আমি স্বাগত জানাই। রাজনৈতিক দল হবে, ছাত্র রাজনীতি হবে সেটা বলেন নাই কিন্তু আপনি। না, রাজনৈতিক দল হবে, আমি স্বাগত জানাই। আমি 2012 সালে বা 11 শেষ দিকে একটা লেখা লিখছিলাম, রাজনৈতিক তৃতীয় শক্তি প্রয়োজন। আমরা হাসিনা খালেদার জগদ্দল পাথর থেকে মুক্তি চাই। এগুলা লেখা, নতুন করে বানায় কথার সুবিধাবাদের কিছু না, লিখিত আছে। তো আমরা তৃতীয় শক্তি যদি হয়, নতুন ডাইমেনশন নিয়ে আসে, আই ডু ওয়েলকাম। এমনকি যারা এখন বিরোধিতা করতেছে, বাজার বারবার বলতেছে যে রাজনীতি করতে হলে ক্ষমতার থেকে নেমে পদত্যাগ করে করো, ক্ষমতা থেকে কেন করবে, কিংস পার্টি কেন হবে, আমি এখানেও দ্বিমত করি। কেন কিংস পার্টি হয় নাই? বাজাদের জন্ম কিভাবে হয়েছে? বিএনপির জন্ম কোথার থেকে? এটার ক্ষমতার থেকে হয় নাই। জিয়াউর রহমান সাহেব মার্শাল দিয়ে ক্ষমতায় আসলেন, প্রেসিডেন্ট হয়ে চেয়ারে থেকে রাজনৈতিক দল করেন নাই। ও সেটা কু করে একজনকে মেরে ফেরে করে আসলে ক্ষমতার থেকে করা যায়, জায়েজ হয় না? এরশাদ কীভাবে আসছে? মার্শাল ল দিয়ে এসে পার্টি করে নাই, রাজনৈতিক দল হয়েছে না? তো তখন কি ক্ষমতার থেকে রাজনীতি করে নাই? করেছে তো। তো ক্ষমতার থেকে যদি সেই রাজনীতিকগুলা চলে, তাদের সেই ইতিহাস থাকে, হ্যাঁ বলতে পারেন যে মার্শাল ল দিয়ে এসে রাজনীতিতে আসলে এটা ঠিক। যদি এরকম একটা কোনো নতুন সূত্র বা শর্ত দিতে পারেন ভিন্ন কথা। তাহলে ছাত্ররা যদি 3টা বাচ্চা যদি ক্ষমতায় থেকে রাজনীতি করে, অসুবিধা কী? আমি কোনো অসুবিধা দেখি না। রাজনীতি করুক, ভালো, ছাত্র রাজনীতি যেন না হয়। রাজনীতি করলে আবার ছাত্র হইয়া ছাত্রের রাজনীতিতে চলে আসুক। ঠিক আছে, ইন্টারমিডিয়েট পাস করছে, পলিটিশিয়ান হয়ে যাক, কোনো অসুবিধা নাই। এসএসসি পাস করে এদিকে চলে আসুক, লেখাপড়া। কিন্তু ওখানে ইউনিভার্সিটিতে কলেজে লেখাপড়া করে তারপর এটার সাথে রাজনীতিতে যুক্ত হবে, এটা আমি পছন্দ করি না। তারা রাজনীতি দল করুক, আই ডু ওয়েলকাম। কিন্তু এই যে আপনি তৃতীয় শক্তির কথা বলছেন, এরা শক্তি হিসাবে মানে কতটা শক্তিবান হবে বলে মনে হন? মানে ভবিষ্যৎ কি এদের? আপনার শক্তিবান হওয়ার জন্য সুযোগ দিতে হবে। তো শক্তি পরীক্ষা কিভাবে হবে? শক্তি পরীক্ষা, খেলা একটা শব্দ ওয়াইদুল কাদের বলতো, খেলা হবে। তো এখন সেই খেলা কি বেলায় হবে না অবেলায় হবে? সেই খেলা শব্দটা এবার ইউনুস সাহেবও ব্যবহার করলেন, দেখলাম যে ফার্স্ট ইনিংস গেল, 6 মাস গেল, আমরা খেলার জন্য প্রস্তুত, এই জাতীয় একটা পত্রিকাও দেখলাম। এটা একটা বিশ্রী কথা, রাজনীতিতে এটা না। এই ছাত্ররা তৃতীয় শক্তি হতে পারবে কি না, এটা নির্ভর করবে তারা রাজনৈতিক দল করে এই দেশের সংস্কৃতিতে তারা টিকে থাকতে পারবে কি না। আমি যেটা অ্যাপ্রিয়েন্ট করি, এখন ধরেন খুলনাতে, কুয়েটে যেটা ঘটতেছে, সেখানে প্রতিহত করার একটা শক্তিও আসতেছে। তো ছাত্ররা রাজনৈতিক দল করে যদি তারা মিটিং করতে যায়, প্রাথমিকভাবে আপনি ধরে রাখেন
প্রতিষ্ঠিত রাজনৈতিক দলগুলো সামনাসামনি ঘোষিতভাবে না বললেও অঘোষিতভাবে এদেরকে প্রতিহত করার চেষ্টা করবে। এমনিই তো আপনি টের পাচ্ছেন, ছাত্ররা রাজনৈতিক দল করবে আর একটা ছাত্র সংগঠনও বোধহয় করতেছে। বোঝা যায় ওই রাজনৈতিক দল যেটা করবে সেটারই ছাত্র সংগঠন আলটিমেটলি হয়তো এরা যেটা করবে এটা হবে। আমি ভয় পাচ্ছি সেটাও পরে যতই বলুক একজনের এক একটা ঢাল হিসাবে, লেজুর হিসাবে হয়ে যায় কিনা। এরা কতটুক মাঠে পারবে, শক্তি হতে পারবে কিনা এটা ভোটে কন্টেস্ট করলে বোঝা যাবে। ন্যাচারাল ডেথ আপনি ফেয়ার ইলেকশন করলে বোঝা যাবে এরা কতটুক পারে। বাচ্চা কাচ্চা তারুণ্যের শক্তি আছে, কিন্তু তারুণ্যের শক্তি আমি আগেও বলছিলাম যে কাঁচা, তিনটা কাঁচা আছে। রবীন্দ্রনাথের কাঁচাটা ভালো, ওরে সবুজ ওরে অবুজ ওরে আমার কাঁচা, আদমরাদের ঘা মেরে তুই বাঁচা, ওই কাঁচাটা ভালো। কিন্তু বাকি কাঁচা তিনটার মধ্যে বড় মারাত্মক অসুবিধা আছে। একটা হলো কাঁচা বয়স, এটা আবার কেউ যেন ছাত্ররা না বুঝে যে ওদেরকে বুঝাচ্ছি, তারা তো ম্যাচিওর হয়ে গেছে, কথাবার্তা বলতেছে, ঠিক আছে, কিন্তু কাঁচা বয়সটা খুবই খারাপ। প্রপারলি গাইড করতে না পারলে সেটা রাজনৈতিক নেতাই হোক কিংবা ব্যবসাতে, যা কাঁচা বয়সটা কন্ট্রোল না করলে নষ্ট হয়ে যায়। ওই কাঁচাতে যদি সব পড়ে যায় তাহলে ডুমস ডেতে চলে যাবে তারা। আরেকটা কাঁচা হইল কাঁচা টাকা। কাঁচা টাকার লোভে পড়লে বা কাঁচা টাকার কামড় যদি সহ্য করতে না পারে তাহলে সব ধ্বংস হয়ে যাবে। আর একটা কাঁচা তরকারি তো তাড়াতাড়ি না রানলে পৌঁছবেই। তো এই ছাত্ররা যদি কোনো একটা কাঁচার মধ্যে পড়ে, কাঁচা টাকার অহংকারে পড়ে যায়, যেমন ওরা এখন সমালোচনা হচ্ছে অন্য প্রতিষ্ঠিত রাজনৈতিক দলের লোকজন, এই যে আমরা একটা কথা বলছি না, টকশো বলে না, আমি এটার বাংলা করছি বকবকানি, ফেসাল কেসাল। তো এখানে সিনিয়ররা তা বলতেছে, কালকে এক টকশোতে দেখলাম এক সিনিয়র রাজনীতিবিদ এই যে ছাত্রটাত্র এদেরকে বেয়াদব পর্যন্ত বলতেছে। কিছু যে এমনও বলছে যে আমি যখন রাজনীতি শুরু করছি তখন এদের মা বাবার দেখা হয় না, মা বাবার সাক্ষাৎ হয় না, সেগুলা। সিনিয়ররা সবসময় এই জাতীয় কথা বলবে। যারা একটাতে প্রতিষ্ঠিত হয়ে যায়, আমরা ছোটো থাকতেও দেখতাম যে বেশি বড় বলতো যে আরে আমাদের আমলে এইরকম হইতো, আমরা এটা করতাম, তোমরা এটা তো কিছুই করো না, এভাবে হয়। তো কিছু তেদর ছাত্র থাকলে আবার জবাব দে। শিক্ষক ছাত্রকে বলতেছে কি লেখাপড়া করিস, ওই বিজ্ঞানী একজনের নাম বলে বলতেছে উনি তো ফুট মাপে বই ফুটতো, কত বই ফুটলো ফুট মাপতো। প্রায় সময় এরকম ছাত্রদেরকে বলে অমুক এটা করতে যেত। আরেক ছাত্র তেদর একটু বলে ফেললো, স্যার উনি তো এই বয়সে এই জিনিস অনেক কিছু আবিষ্কার করছে, তা আপনি কি করছেন স্যার? তো সিনিয়র জুনিয়রের মধ্যে, নবীন প্রবীণের মধ্যে জেনারেশন গ্যাপে আদর্শে লড়াই থাকবে। এখন ছাত্ররা রাজনৈতিক দল কেন করতে চাচ্ছে? এখানে আগের 69-এর গণ অভ্যুত্থানের পরে কিন্তু ছাত্ররা রাজনৈতিক দল করতে আসেনি, এরশাদকে হটানোর পরও আসেনি। এখন এরা আসছে, জামানা বদল গিয়া। এরা দেখলো এত লোক তাদের মারা গেল, একটা স্বপ্ন নিয়ে আসছে, কোটা ফঁসা শামুকে পা কাটে, কোটা আন্দোলনটা এদিকে টার্ন নিল। তারা চাচ্ছে যদি সদিচ্ছা থাকে হয়তো কিছু করতে চাচ্ছে, অথবা যদি সদিচ্ছা না থাকে তাহলে এই আন্দোলনের পরই তারা টের পেয়ে গেছে হোয়ার লাইজ দ্য পাওয়ার্স, ক্ষমতা কোথায়। দিনের শেষে যে যেটাই করুক আলটিমেটলি রাজনৈতিক নেতৃত্বটাই শেষ ভরসা। এটা যদি বুঝে রাজনীতিতে আসতে চায় তাহলে সেটা ফেয়ার, ভালো। কিন্তু যদি এটার পিছনে আবার মতলব থাকে যে এখানে ক্ষমতা আছে, গাড়ি বাড়ি আছে, ব্যবসা আছে, রাজনীতি তো এখানে একটা ব্যবসা। পার্লামেন্টে গত আগে কয়েকবারই তো সব ব্যবসায়ীরাও চলে আসতেছে। ওইরকম নিয়তে যদি আসে তাহলে ভোটের সময় এটা ধরা যাবে। এবং এটার মধ্যে আরেকটা খেল শুরু হয়ে গেছে, আপনার কোনটা আগে। আচ্ছা, কোনটা আগে? তার মানে স্থানীয় সরকার নির্বাচন আগে নাকি জাতীয় নির্বাচন আগে, এটা নিয়ে মতবিরোধ আছে, বড় বড় রাজনৈতিক দলগুলোর মধ্যে আছে, সরকারের এক ধরনের ইচ্ছা আছে। আপনি এটাকে নির্মোহভাবে যদি দেখেন, আপনি কীভাবে বিশ্লেষণ করবেন? আগে বড় রাজনৈতিক দল এবং নূতন যারা আসতেছে তাদের দুইটা ভিন্নতর মত আছে। হয়তো নূতন যারা আছে বা রাজনৈতিক দল করতে চাচ্ছে ছাত্ররা, তারা চাচ্ছে স্থানীয় সরকার নির্বাচন আগে হোক।
এবং তাদের একটা যুক্তি হইল যে এখন ওটা কাজ করতেছে না, মানুষের অসুবিধা হইতেছে, আর যেই আসুক নূতন পুরাতন সবাই যাহা কাজ করে নিজের জন্য কেউ করে না। ধরা পড়লে টাকা ফাঁসার হইলে তখন বললে যে সেটা কেমনে কি হইলো ওটা আর কি, নাহলে সবাই কিন্তু জনজীবনের জন্য করে। আর সরকারি চাকরিওয়ালাদের তো যে আদেশই হবে জনস্বার্থে বলে, সব কিছু জনগণের জন্য। আপনার সমালোচনা হচ্ছে যে আগে স্থানীয় সরকার নির্বাচন পুরনো রাজনৈতিক ব্যক্তিত্বরা বলছে এইটা তো ম্যান্ডেট নেই সরকারের, এটা তো কথা ছিল না। তারা ক্ষমতায় আসছে, সরকার বদলালে হাসিনা চলে গেছে, আর একটা সরকার আনবে, তাহলে জাতীয় নির্বাচনটা আগে হতে হয়। আর যারা স্থানীয় সরকার নির্বাচন আগে চাচ্ছে, যেমন ছাত্ররা বিশেষত, ওরাই তো এখন রাইভাল পুরানোদের, যেটা ভাবে কথাবার্তা দেখা যাচ্ছে তে হতে যাচ্ছে। স্বাগত জানাচ্ছে মুখে ঠিক আছে, কিন্তু তাদেরকে এখন রাইভাল ভাবতেছে তারা ভোট টোট কমে কিনা। তো এরা আগে চাচ্ছে এই কারণে যে তৃণমূল পর্যায়ে একটা বেজ নাকি তারা তৈরি করবে এটার মাধ্যমে, বা অন্য সমালোচনা আছে আসবে। আমি ব্যক্তিগত বা নির্মোহভাবে দেখলে যেটা বলবো সেটা হইল, জাতীয় সরকার হয়ে যাওয়ার পরে যদি স্থানীয় সরকার নির্বাচন দেওয়া হয়, তাহলে আমাদের এখানে আগে তো হাসিনা আইন করেই সেটা পার্টি বেসিস করেছে, ওইটা বাদ গেলেও তখন পার্টি বেসিসের মধ্যেই একটা গুরুত্ব আসবে। যারা ক্ষমতায় থাকবে, রাষ্ট্রীয় ক্ষমতায় আসবে, সরকার গঠন করবে, স্থানীয় নির্বাচনে সেটা নিরঙ্কুশ প্রভাব পড়বে। আর যদি রাজনৈতিক সরকারের অধীনে না হয়ে স্থানীয় সরকার এখন আগে হয়, তাহলে আপনার জনগণ স্বাচ্ছন্দ্যে আসলে যেটা যোগ্য এরকম লোক নির্বাচন করার একটা সুযোগ পাবে। এতে করে হয়তো দেখা যাবে যে আপনাদের অন্যরা যারা স্বৈরাচার বলল, হাসিনা বা পতিত আওয়ামী লীগ বলল, তাদের লোক আসবে। কারণ পতিত হইলেও ইউনিয়ন লেভেলে এসব গ্রামীণের ভিত্তি পর্যায়ে মানুষ মানুষকে চিনে। সেখানে যদি স্থানীয় নির্বাচনটা আগে দেয়া যায়, আমাকে যদি বলা হয় আপনি কোনটা প্রেফার করবেন, আমি প্রেফার করব স্থানীয় নির্বাচনটা আগে হোক। আগে হইলে সবাই যে ছাত্রদের দলের ভিড়ে ভেজে যাবে সেটা নয়, তাহলে লোকগুলো ভালো আসবে। আপনার মোটামুটিভাবে কোনো দলের প্রভাবে আসবে না, রাজনৈতিক নেতৃত্ব দল আসলেই তখন সেই নির্বাচনের মধ্যে অঘোষিতভাবে বড় দলগুলো, বিশেষ করে বিএনপি, মানে তাদের এই আশঙ্কাটা কি আশঙ্কা, আসলে তারা বিরোধিতা করছে কেন? ওরা বিরোধিতা করছে, আমার কাছে তো মনে হয় রাজনৈতিক চিন্তাভাবনা সবসময় একরকম থাকে, সেটা হইল পাওয়ার, ক্ষমতা চাই, নাহলে রাজনৈতিক করি কেন। রাজনৈতিক দল হইলে ক্ষমতা যেতে চাইবে। আর যেগুলো একজন না দুজন নাম আছে, যে একজনের একদল নিজের নামে, এগুলা ওই ক্ষমতার পিছন থেকে কিছু সুযোগ সুবিধা পাওয়ার জন্য নাম একটা ফুটানোর জন্য করে, সেটা আলাদা। তারা তো চাইবেই, বিরোধিতা করবে। এই জন্য তারা যদি এখন স্থানীয় সরকার নির্বাচন হয়ে গেলে তারা তো এত প্রভাব বিস্তার করতে পারবে না। আমাদের দেশের কালচারের ক্ষমতায় থাকলে তখন সবাই তো ক্ষমতার কাছে আসে। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরা তাদের বাজেটের জন্য, উপজেলা পরিষদের চেয়ারম্যানরা তাদের সুযোগ সুবিধার জন্য রাজনৈতিক ক্ষমতা যারা থাকে তাদের দ্বারস্থ হইতে হয়। তো পরে রাজনৈতিক সরকার আগে হয়ে গেলে তখন তো এই লোকগুলো এই সুবিধার জন্য চাইবে। আর তখন ওই দলের মনা যারা থাকবে, দলীয় আশীর্বাদ যারা পাবে, তারা সুযোগ বেশি পাবে, অন্যেরা সুবিধা করতে পারবে না। আর এখন আগে হইলে তারা সে সুবিধাটা পাবে, নির্বাচনের মধ্যে ফেয়ারনেস পাবে। রাজনৈতিক দল বিরোধিতা করতেছে এক কারণে, আগে যদি এগুলা হয়ে যায় তাদের প্রভাব কম হবে, তাদের দলীয় গ্রাম পর্যায়ে, ইউনিয়ন পর্যায়ে, ওইসব পর্যায়ে তাদের ক্ষমতার মুষ্টিটা একটু ঢিলা হয়ে যেতে পারে। এমনি আরেকটা কারণ আছে, সেটা হইল আগে যদি হয় তারা একটা ভয় পাচ্ছে যে ছাত্রদের জন্য এটা সুবিধাজনক হয়ে যায় কিনা, যে পতিত সরকারে যারা আসবে তারা যদি এদিকে ফেভারের জন্য যায়, এরকম একটা ভয়। মূলত কারণ এই দুটোই, একটা হইল ক্ষমতা থেকে করলে তাদের সুবিধা, তাদের লোকজন বেশি আনতে পারবে। আরেক কারণ হইল এখন আগে হয়ে গেলে তারা অসুবিধায় পড়বে, বরং এগুলো আবার নূতন ছাত্ররা যে রাজনৈতিক দল করবে সেদিকে ঝুঁকে কিনা, রং বদলায় কিনা,
অনেকে বলতেছে যারা আওয়ামী লীগ করতো তারা এখন শেল্টারের জন্য ওদিকে চলে যেতে পারে। তো শেল্টারের জন্য ওদিকে যাওয়া লাগবে না। আমি বিএনপি তো এখন কর্মী সম্মেলন করে 31 দফার, তো আমার ওইখানে ওই আরামবাগে একটা কর্মী সভা হয়েছে। তো ক্ষমতার পট পরিবর্তনে ওই রাস্তায় হাঁটতে কৌতূহলবশত সব দলের মিটিংয়ে একটু পিছন দিয়ে যাইয়া দেখার চেষ্টা করি। দেখলাম যে ওই পুরো রাস্তা আরামবাগের ওইখানে পুরো রাস্তার মধ্যে বেগম খালেদা জিয়ার কি সুন্দর সুন্দর আগের ছবি, তারেক জিয়ার ছবি, এমনকি আরাফাত রহমান কোকোর ছবি, সবগুলা সয়লাভ এবং 31 দফা ভাগ ভাগ করে 1 দফা 2 দফা 3 দফা। কিন্তু মজাটা হইল আমি যখন ওখানে গেলাম, তো ওখানে যেহেতু আমি মিরপুরে ওই এলাকায় 15 বছর থেকে একাধারে আসি, আমি তো অনেকগুলাকে চিনি। তো কয়েকটার চিনে ফেললাম, জিজ্ঞেস করলাম কিরে বাবা তোমরা এখানে? সেই দিন না দেখলাম তোমরা ওই কাউন্সিলর নাম বললাম না, যে ওর সেখানে গুড়গুড়, ওর পিছনে স্লোগান দিলা, ওর মিছিলে দেখলাম আমার এই যে শিয়ালবাড়ি মোড়ের ওইখান দিয়ে মিছিলগুলা সব তো ওইখানে ছিল। এখানে কসার বুঝেন না, আমরা যেখানে সুবিধা সেখানেই তো যাই, আমাদের আবার দল কি, আমরা কি বুটে দাঁড়াবো না কি হবে? তো সেটা এখনও চেষ্টা করবে, সেটা হবে। আর জনপ্রিয়তা যদি পার্টির আসলে কমে যায় তাহলে এই জাতীয় লোক ভাড়া করা লাগে, মিটিংও লাগে, বিরিয়ানির প্যাকেট দিতে হয়, পয়সা দিতে হয়, খরচ করতে হয়। আপনি খেয়াল করবেন, যদি লক্ষ্য করেন, খোদ বঙ্গবন্ধুর শেষের দিকের মিটিংয়ে লোক সাপ্লাই দিত, লোক ভাড়া করে নিতে হইতো। এবং আমাদের এক ভাই ছিল নোয়াখালীর, ওই কাশেম ভাই, বাস্তুহারার দল করতো, বাস্তুহারা নিয়ে বলল, তো আমরা তারা বাস্তুহারা কাশেম বলতাম। তো ওনারা জিজ্ঞেস করতাম আজ রোজগার কত, আজ কতটা সাপ্লাই দিলেন? বলে যে না এখন খুব লাভযোগ্য কম হয় আর কি। তো সেদিক থেকে স্থানীয় সরকার নির্বাচনটা যদি আগে করেন, যতটুকু পেয়ার বা সুবিধা হবে, দলীয় সরকার আসলে তত সুন্দর নাও হইতে পারে। দিস ইজ মাই অ্যানালাইসিস। থ্যাংক ইউ। অন্য একটা প্রসঙ্গ আসে, তিস্তা নদীর পানির হিস্সা তো আমরা এতদিনে পেলাম না, কতবার মানে কত পানি গড়িয়ে গেল, ভারত তো পানি দিল না। ভারতের সাথে পানি না দিলে গড়াইলো কোথায়? পানি গড়িয়েছে, কোথায় গড়িয়েছে? এটা বাগধারার মতো, বাগধারা আর কি, মানে পানি গড়ায়, কিন্তু আমাদের এখানে আসে না আসলে। এই এখন যে তিস্তা প্রকল্পের কথা আসছে, আগে সরকার ভারতের দিকে ঝুঁকেছিল, এখন চীন এটা করতে চায়। এই যে ভারতের পানি, মানে তিস্তা নদীর পানি হিস্সা এবং তিস্তা প্রকল্প, এখন নতুন সময় এসে আমাদের কি মনে হয় যে তিস্তা সমস্যার সমাধান হবে বলে মনে হয় আপনার? আমি পানি সম্পদ মন্ত্রণালয়ে চাকরি করছিলাম সেই 83-84 দিকে আর কি। সেই সময় তিস্তা ব্যারেজ প্রজেক্টটাও আমি দেখেছিলাম, এটা দেখতাম। পানি আপনি একটা জিনিস মোক্ষমভাবে ধরে রাখেন, আপনার শক্তি, বাংলাদেশের শক্তি যদি এমন না হয় যে তারা এই যে বন্যা হইল, এবার আমাদের ফেনী টেনি প্লাবিত হয়ে গেল, এই যে সন্ধ্যাবেলা তাকাইতে না তাকাইতে খাট পালং সব পৌঁছে গেল, বুঝে গেল, এরা তাদের পানি ছেড়ে দিল বিনা নোটিশে। ভারত প্রতিবেশী দেশ, উজানের দেশ, অভিন্ন নদী তো অনেক। হ্যাঁ, তো এখন তিস্তা নিয়ে এই যে একটা ওখানে 2 দিনের সম্মেলন না কি করলো, হাঁটু পানিতে নেমে মিছিল করলো, বাজারে যেগুলা করলো, এগুলার পলিটিক্যাল গেইন আছে। একটা হইল লোকালি, ইন্টারনালি, আর একটা হইল এক্সটার্নালি। এক্সটার্নালি পলিটিক্যাল গেইন হইল সারা বিশ্বে এটা একটা প্রচার পাচ্ছে যে তিস্তার পানি নিয়ে এইরকম আন্দোলন হইতেছে। কারা করতেছে? বাজাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল নেতৃত্বে হচ্ছে। তাহলে তাদের ইমেজটা এক্সটার্নালি বাড়তেছে। আর একটা হলো বাংলাদেশের ভিতরে শেখ হাসিনার পতনের পরে ভারত বিরোধী মনোভাবটা চাঙ্গা আছে এখন। ওই সুযোগটা বাজাদ কাজে লাগাচ্ছে চাপ সৃষ্টির জন্য, যে হ্যাঁ বাজাদ তো পানির জন্য এরকম লড়াই করতেছে, বলতেছে। তাহলে এটাও তার ইন্টারনালি পলিটিক্যালি তার একটা গেইন হচ্ছে। তৃতীয় জিনিস হলো ওইখানে 6টা জেলা 7টা জেলা যেগুলো আছে তিস্তার বেনিফিশিয়ারি, সেখানকার লোকগুলো ভোটের জন্য এরাই চাইতেছে পানি তাদের সুবিধার জন্য। তাহলে এখানে একটা রাজনৈতিক প্রচারণা হয়ে যাচ্ছে কৌশলে। এটাও তো বাজারদের জন্য বেনিফিট। পাবেন কি না পানি কতটুক,
সেটা অনেকটা নির্ভর করবে যদি আন্তর্জাতিকভাবে এটার কোনো ফলপ্রসূ চাপ আদৌ কোনো সুযোগের সৃষ্টি হয়। তা না হইলে নীতিগতভাবে আমি চাকরি জীবন থেকে এ পর্যন্ত যা দেখেছি, ভারত কখনো তার সামান্যতম ক্ষতি হোক সেটা স্বীকার করে তার সুবিধা না থাকলে পানি দেবে না। এখন আপনি যদি গঙ্গা ব্যারেজ, একবার আমরা পাকিস্তান আমলে শুনছিলাম যে আমাদের সেখান দিয়ে এইরকম বাঁধ দিয়ে দেবে যে যেন ভারত ডুবে মরে যায়, তাদের কলকাতা বন্দর টন্দর পানি যেন বর্ষাকালেও ছাটলেও না আসে, ডুবাই দিবে। তো ওইরকম কিছু করে যদি ডুবাইতে না পারেন, ওরা দেবে না, তো ওরা দাদাগিরিই করবে। তারা পেতে চাইবে বেশি, দিতে চাইবে সবসময় কম। হ্যাঁ, এখন যারা যেটা দিয়েছে সেটা হইল শেখ হাসিনা যখন বলতো যে এমন তাদেরকে এত বেশি দিয়েছি তারা ভুলতে পারবে না, আমার মনে হয় তারা এখনও ভুলে নাই, কিছুটা কৃতজ্ঞ আছে। ওই কৃতজ্ঞ থাকাতেই হাসিনাকে তারা সেখানে যেতে অ্যালাউ করছে। যদিও এটা কী ফ্যাক্টরে কীভাবে আলাপ হয়ে গেল এটা ভিতরের কথা বের হইলে জানা যাবে, না হলে জানা যাবে না। যদি বলা হয় শেখ হাসিনা পালিয়ে গেছে, আমিও বলি, আমার পাশে বসতি তো, বাচ্চা কাচ্চারাও স্লোগান দিয়ে পালাইছে রে পালাইছে, শেখ হাসিনা পালাইছে। কিন্তু আমি এখানে একটু হালকাভাবে সাটেল হইতে একটু ডিফার করি। শেখ হাসিনা পালাইলো কীভাবে? এ তো সবার সামনে দিয়ে গেল। এই যে তারে গাড়ির থেকে প্লেনে উঠাই দিল, হেলিকপ্টারে তো উঠলো, দেখলো সবার সামনে, তাহলে তো এটা পালানো হয় না। দেয়ার মাইট বি অর দেয়ার মাস্ট বি সাম এজেন্ডা, কোনো না কোনোভাবে একটা কথা হয়ে আপোষের ভিত্তিতে তো গিয়েছে। সেটা ডিসক্লোজ হইলে বোঝা যাবে কেন সেখানে গেল। আর এখন কেন বারবার বলতেছে জাতিসংঘের রিপোর্ট আসছে তাকে ফেরত দিতে হবে, সে এই সেই, এগুলা অনেক কিছু ভিতরে কোনো দিন প্রকাশিত হয়ও না, হবে কি না কোনো দিন সেটার জন্য আপনাকে। ভারত হয়তো বলছে যে কৃতজ্ঞ হয়তো একটু আছে, কিন্তু শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞ আছে, বাংলাদেশের জনগণের প্রতি কৃতজ্ঞ আছে নিয়ে সেটা আছে কিনা সেটা নিয়ে তো প্রশ্ন থেকে। এটা আপনি সবসময় দেখবেন যে পাওয়ার লবিতে যারা সবসময় সুবিধা চায় তারা দেখে কোনটা প্লিজ করলে, ব্যক্তিকে প্লিজ করলে বেশি সুবিধা হয় নাকি জনগণকে খুশি করলে বেশি সুবিধা হয়। ভারত সে সময় দেখছে শেখ হাসিনাকে খুশি করলে অটোমেটিক তারা সুবিধা পায়, কারণ শেখ হাসিনা জনগণের প্রধানমন্ত্রী, ভোটে নির্বাচিত। সে ভোটগুলা 2008 ফেয়ার ভোটে, 2014 বিনা ভোটে, 2018 রাতের ভোটে, আর 2024 আমিরামি ভোটে। তো কিন্তু কর্তৃত্ব তো তার কাছে ছিল, অতএব তাকে ভারত প্রেফার করেছে, পছন্দ করেছে। জনগণের দিকে তাকানোর দরকার নাই। জনগণের দিকে তাকাইলে তো আপনার পদ্মা শুকিয়ে যেত না, তিস্তা শুকিয়ে যেত না, এগুলো তো এরকম হতো না। অভিন্ন নদী এতগুলোর থেকে তো আমরা পানি হিস্সা মোতাবেক আন্তর্জাতিক নিয়ম অনুযায়ী পেতাম না। এখনও আপনি মনে করেন যদি এখন পরবর্তী দল ক্ষমতায় আসে, যারা এসে যাচ্ছে, এসেই গেছে, ধরেন এখনকার পর্যন্ত যেটুকু আছে ব্যবস্থা, যদি কতগুলো যদির উপর, ইফস অ্যান্ড বাটসের উপর নির্ভর করে, যদি ঠিকমতো ইলেকশন হয়ে যায়, ফেয়ার ইলেকশন হয়, হ্যাঁ, যদি বাজার চলে আসে ক্ষমতায়, যেটা এখন আশা করতেছে, তখন কি বাজার ইন্ডিয়ার সাথে আপোষ করবে না ক্ষমতায় থাকার জন্য? বাজাতের নেত্রী বিরোধী দলে থাকতে ইন্ডিয়া কি তাকে যথেষ্ট সম্মান দেয় নাই আগে বিরোধী দলের নেতা থাকতে? তখন চেয়ারে আসলে বিরোধী দলে থাকতে একরকম কথাবার্তা হবে, চেয়ারে আসলে কি হবে সেটা দেখা যাবে। হ্যাঁ, আপনি হয়তো বলতে পারেন যে প্রণবের সাথে দেখা করে নাই, প্রণব মুখার্জি আসছে, খালেদা জিয়া হরতাল নিরাপত্তা নাই বলে দেখা করে নাই, সেটা তো খেসারত গেছে, পরে অন্যভাবে কাভার করছে। পলিটিক্সের কোনো মা বাপ নেই। এটা সকালে আপনি একরকম বলছেন, বিকালে আরেক রকম হয়ে যাবে। আপনি যে আমাদের এক বড় অ্যাডভোকেট আওয়ামী লীগে চলে গেল না, বিএনপির মন্ত্রী প্রতিমন্ত্রী কী ছিল টিল, তো এটা হয় না, অন্যেরাও গেল না। ঠিক ক্ষমতায় আসার আগে এক রোলে কথা বলে যাবে। কিন্তু পানি ইন্ডিয়া যদি না চায় তাহলে পানি আপনি পাবেন না। ইন্ডিয়া পানি দিবে এই বিশ্বাস কেউ করে বলে মনে হয় না। কিন্তু তিস্তা প্রকল্প নিয়ে যেটা কথাবার্তা হচ্ছে, ইন্ডিয়ার আগ্রহ ছিল, চীনের আগ্রহ, এখন চীন আবারও প্রস্তাব দিয়েছে। প্রকল্প যদি চীনকে দেয়া হয়, সেখান থেকে কি বেনিফিট আমরা পেতে পারি, বা এখানে চীন আসলে আমাদের কি লাভ হবে, বা ভারতের কোনো দুশ্চিন্তার কারণ আছে কিনা? চীন আসলে প্রকল্পের
কি করবে প্রকল্প? পানি কি নিজেরা টিউবওয়েল দিয়ে মাটির থেকে উঠাবে, না ইন্ডিয়ার পানি আসতে হবে? বলেন, সেটা আগে ঠিক করেন। প্রকল্প তো আমরা সরকারি সবগুলো করলাম। আমি আইএমএডি সেক্রেটারি থেকে প্রকল্পের বাস্তবায়ন দেখতে যাইয়া অনেক ভিতরের নারী নক্ষত্র দেখি। করবেটা কি? এমনি ইন্ডিয়া আসা আর ইন্ডিয়া চীন আসা আর না আসা নিয়ে ইন্ডিয়ার তো স্বাভাবিকভাবে, ইন্ডিয়া কি চাইবে চীনি আসি করুক? চাইবে না। তার গ্লোবাল পলিটিক্সের মধ্যে চীনকে এখানে মাতব্বরি বেশি করতে দিবে নাকি? দিতে চাইবে না, স্বাভাবিক। ইন্ডিয়া এটা পছন্দ করবে না। আর চীন আসলে আমাদের লাভ কতটুকু হবে সেটা নির্ভর করবে আমাদের কম্পোনেন্ট কী থাকবে, আমরা কি করতে পারবো তাদেরকে দিয়ে। আপনি কে চায়? আমার প্রতিবেশী এখন কি চাচ্ছে? এই যে এখন যে আপনার পলিটিক্যাল গেমগুলো যেটা শুরু হচ্ছে, ইউনূস সাহেবের আর সহ্য করতে পারতেছে না, সেটা কি? এটা হলো খেলা, পাওয়ার লবি, পাওয়ার। কার পাওয়ারের উপর দিয়ে কে যাবে? তখন চীন যদি এখানে প্রজেক্টের মধ্যে আসতে চায়, ইন্ডিয়া অবশ্যই পছন্দ করবে না, দরকার নাই। কিন্তু উজানের দেশ হিসাবে তো ইন্ডিয়ার জন্য সুবিধাজনক অবস্থান সবসময় আছে। আর শক্তির দিক থেকে কেউ কি জোর করে আমাদেরকে পানি, ওদের অনেকগুলা যে বাঁধ তার দিয়ে পানি আটকাবে, ওটা কাইটা কি কয়না দিতে পারবে? পারবে না তো। এটা খুব কঠিন জিনিস। আপনি উজানের দেশ থেকে পানি আনবেন, তার যদি সদিচ্ছা না থাকে। আপনি ছোট্ট একটা জিনিস দেখেন, ফিলিস্তিনে কি ঘটতেছে। জাতিসংঘ একটা তো ক্লাব, এই আমি বলি আমাদের ঢাকা ক্লাব অন্য ক্লাবের মতো আড্ডা দেয়, গল্পগুজব, কিন্তু ওইটা তো কিছু করতে পারে না। পারতেছে নাকি? মিডল ইস্টের এতগুলো মুসলমান দেশ কিছু করতে পারতেছে? তো ঠিক এখানেও সেটা হবে, প্রকল্প নেবে। হ্যাঁ, আমার ভিতরের কিছু যদি সংস্কার করতে চায়, যে পানি ধরে রাখার জন্য যদি রিজার্ভার করতে চায়, সেটা প্রকল্পে সেটাই আছে। যদি সেটা মজুদভাবে করতে পারে, পানি রেখে দেয়া, ধরা, তাহলে ওই বর্ষাকালে যখন পানি অটোমেটিক তাদের লাগে না দেবে, সেটা রাখতে পারলে ওইটার লাভ হবে। না, প্রকল্পে সেটাই আছে, যে দীর্ঘদিন প্রকল্পে আছে সেটা। আপনি এবং আরও অনেক কম্পোনেন্ট আছে, সে ডিটেলসে আমরা গেলাম না। আমরা একটা অন্য প্রসঙ্গে আসি। বড় রাজনৈতিক দল, আপনি বাজাদ যাকে বলছেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল, একটা আলী, একটা বাজাদ, একটা আলী, বাজাদ আর জামাতকে কি বলেন? আলী জামাত তো আগে বিবেচনা ছিল না, এখন হালে। কিন্তু এখন যে বিএনপি এবং জামাতে যে একটা দ্বান্দ্বিক সম্পর্ক দেখতে পাচ্ছেন কিনা? আসবে। কারণ জামাত হইল সবচেয়ে কৌশলী দল। আপনি খেয়াল রাখেন, আমি মাঝে মাঝে বলি যে জামাতের লোকজন কমিউনিস্টের চাইতে বেশি সুশৃঙ্খল। তাদের যে কি তবগা আছে, রোকন টোকন হয়ে উঠে, তারা এত কঠিন ডিসিপ্লিনের মধ্যে থাকে যে তারা নেতৃত্বের বিরুদ্ধে যায় না। এই যে এবার আন্দোলনের সময় কথা উঠলো না, শোনা গেল না যে শিবিরের সমস্ত ছেলেপেলে ছাত্রলীগে ঢুকে আগ থেকে কায়দা করে এইভাবে ঢুকছে। জামাত সবসময় তার অস্তিত্বের জন্য স্বাধীনতা বিরোধী শক্তি হিসাবে বিএনপির কাঁধে গিয়েছিল, বর করে সুবিধা নিয়েছে। আবার জামাত এমন একটা দল, সুযোগে আওয়ামী লীগের সাথেও তারা ভিড়েছে। আবার আওয়ামী লীগ গোলাম আজমের দোয়ার জন্য তো এক প্রেসিডেন্ট নির্বাচনে আওয়ামী লীগও হুজুরের কাছে গেছে, হ্যাঁ, গোলাম আজমের কাছে। আবার বিএনপিও তো গেছে, দোয়ার জন্য গেছে না প্রেসিডেন্ট নির্বাচন একটাতে, মনে নাই? সুযোগ এটা যায়। জামাত সবসময় কৌশলী হয়। তারা, আমার মনে হয় না এইবার সরাসরি তারা ভোটে ক্ষমতায় আসার চেষ্টা করবে। তবে তারা ইসলামিক দলগুলা, এখন ধরেন আরেকটা শক্তি এসছে জামাতার সাথে, হেফাজত, কেমন? তো ওয়াকুরুজ্জামান যে প্রথম ওখানে নাম নিল, কাদের নাম নিল? জামাতের ডাক্তার শফিকুর রহমান, হেফাজতের মামুনুল হকের নামও নিয়েছে। জামাত যদি এখন জামাত হেফাজত যদি একসাথ হয়, তাহলে তারা হয়তো একটু ভোট বাড়াবে। কিন্তু ভোটের সময় এই দেশের মানুষ তাদেরকে ভোট কতটুক দিবে সেটা পরের বিষয় নয়। বিএনপি এখন জামাতের সাথে দ্বান্দ্বিক অবস্থানে কেন যাচ্ছে? যেহেতু বিএনপি চাচ্ছে, বাজার সবসময় চাচ্ছে তাড়াতাড়ি ইলেকশনটা হোক, জাতীয় নির্বাচনটাই শুধু অন্তর্বর্তী সরকারের বড় কাজ, সংস্কারও তার বড় কাজ না। কনস্টিটিউশন সংস্কারের জন্য তো বিদেশি একজন নিয়ে আসছে। এর আগে 111 সরকারের সময় বিদেশি আনছে, বাইরে যারা থাকে, এই দেশের সাথে যোগাযোগ থাকে না। তো ওরা সংস্কার তাদের মতো করবে। হ্যাঁ, রাজনৈতিক সংস্কার বা
কনস্টিটিউশন সংস্কারের যে কাজগুলো থাকে সেগুলো বাইরের পণ্ডিত দিয়ে করিয়ে আপনি জোর করে চাপাতে পারবেন না, ওটা রাজনৈতিকভাবে সমাধান হওয়াই ভালো। ডান দিকে অবস্থানটা আসতেছে এই জন্য যে বিএনপির সাথে বাজাদের সাথে মিলিমিশে জামাত বোধহয় এখন আর তাদের অধীনস্থ থাকতে চাচ্ছে না। জামাতের এমন একটা ধারণা বাইরে বাইরে মিটিং টিটিং করে যে তারা একটা শক্তি সঞ্চয় করতে পেরেছে, এবং তাদের সাথে যদি অন্য ইসলামিক দলগুলো হলো না, এই দেখা করলে ডাক্তার শফিকের সাথে দেখা হইলে আবার মির্জা ফখরুলও আবার দেখা করতেছে অন্যগুলোর সাথে, তারা একজোট হতে পারলে তারা হয়তো একটা শক্তি হবে, তাদেরকে চাচ্ছে না। ডান দিকে অবস্থানটা ক্ষমতার কারণে। আর জামাত এখন চাচ্ছে সংস্কারগুলা হোক, নির্বাচনটা পরে হোক, যত দেরি হবে তাদের জন্য একটু অর্গানাইজ করতে সুবিধা হবে। আর বাজার চাচ্ছে যত তাড়াতাড়ি হয় তা বা গরম থাকতে থাকতে তারা তাড়াতাড়ি রুটি নিতে শিখতে পারবে, যেহেতু আলী নাই, দেরি হইলে আবার অন্যেরা আসবে, ছাত্ররা আসবে, এরা হবে, এটা স্বাভাবিক। পাওয়ার লবিতে এরকম হবেই, কে কারে ল্যাং বাড়বে। কিন্তু এখন এই সরকারের প্রসঙ্গে আসে, অন্তর্বর্তী সরকার, তাদের তো অনেক কাজ, কিন্তু আপনি খেয়াল করেছেন কিনা যে এই সরকার আসার পর পর অন্তত 200টি আন্দোলন তাদের মোকাবেলা করতে হয়েছে, এবং এখনও রাস্তাঘাটে আন্দোলন হচ্ছে। কোনো দাবি হয়তো যৌক্তিক থাকতে পারে, কিন্তু রাস্তা দখল করে মানে এই যে আন্দোলন, এই সরকার যে তাদের কাজে মনোযোগ দেবে এই দাবি সামলাতে সামলাতেই তারা জেরবার। একই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আইন শৃঙ্খলা পরিস্থিতি খুবই নাজুক অবস্থায় চলে গিয়েছে। আপনি কি বলবেন, এই সরকার ডেলিভারি ভিজিবল হচ্ছে না কেন? এ তো আমি সবসময় ইউনূস সাহেবকে 5 বছর সময় দেওয়ার জন্য বলে আসতেছিলাম, তার কারণ উনি স্বপ্ন দেখিয়েছিলেন। উনি যখন নোবেল পাইলেন তখন বঙ্গভবনে ওনাকে সম্বর্ধনার সময় উনি মারাত্মক একটা স্বপ্ন দেখিয়েছিলেন যে বাংলাদেশটাকে উনি এমনভাবে দেখতে চান বিদেশিরা বাংলাদেশের গ্রিন কার্ডের জন্য লাইন দেবে। সেই স্বপ্ন থেকে আমারও একটা ধারণা ছিল যে ইউনূস সাহেব বোধহয় ভালো কিছু করতে পারবেন। যদিও আমি 11 মাস আগেই উনি যে পাওয়ার লাভার পাওয়ারে আসবেন এটা লিখছিলাম। আমি 5ই সেপ্টেম্বর 2023 যুগান্তরে কলামে তার উপর যে আমার 4:30 পৌনে 5টা লেখা আছে, শেষ লেখাটাতে ফিনিশিং দিয়েছিলাম যে বাইরে শোনা যাচ্ছে এবার যদি কোনো অস্বাভাবিক সরকার হয়, শব্দটা কিন্তু অস্বাভাবিক ব্যবহার করেছি, অস্বাভাবিক সরকার হয় তাহলে তিনি আর সুযোগ হাতছাড়া করবেন না। অ্যান্ড দ্যাট ডিড হ্যাভেন উইদিন 11 মান্থস, 11 মাসে ঘটল। তাহলে উনি তো শক্ত সরকার হন নাই। আপনি যদি ইতিহাস থেকে আগের সরকারগুলা এই পর্যন্ত বিবেচনা করেন তাহলে দেখবেন সবচাইতে দুর্বলতম একটা সরকার হয়ে গেছে ইউনূস সাহেবের সরকারটা। এটা এনজিওগ্রামের সরকার বলতাম আমি, এখনও বলি। কতগুলো এনজিওকে নিয়েছে আর ওনার গ্রামের নিয়েছেন। এখন কাজ কারবার দেখলে মনে হচ্ছে যে হাসিনা ইউনূসবাজি করছে, ইউনূস সাহেব এখন হাসিনাবাজি করবেন। একটা সরকার এতদিন থাকার পরে বঙ্গবন্ধুর বাড়ি ভেঙে দিল, ঘোষণা দিয়ে বুলডোজার জোগাড় হয়েছে, আসুন টাসুন, কিচ্ছু করে নাই, কিচ্ছু হয় নাই। তার মানে কি? তার মানে আপনি বুঝে নেন সায় আছে। পরের দিন এবার মুখ সাফাই করা একটা বক্তব্য আসছে যে এটা ঠিক হয় নাই। তাহলে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন তো নাই। 200 বলছেন কেন? এখন পর্যন্ত হয়েছে বলছেন কেন? আরও হবে। কারণ এগুলো যদি আপনি পুষেন, বাইরের অ্যানালাইসিস থেকে বোঝা যায় যে এই জাতীয় জিনিসগুলো হয়তো পোষা হচ্ছে। ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনটাকে স্ট্রিক্টলি রেস্টোর হোক সেটা হচ্ছে না। এমনকি আপনি ম্যাজিস্ট্রেসি পাওয়ার দিয়ে সশস্ত্র বাহিনীকে যেটা দিয়েছেন সেটাও কি এফেক্টিভলি কাজ হচ্ছে না। আপনার কাউন্টার একটা অ্যাটাক হয়ে যাওয়ার পরে আপনি ডেভিল হান্ট করতেছেন। কাউন্টার হইল কখন? আপনি বঙ্গবন্ধুর বাড়ি তো ভাঙলেন, জাতির পিতা বলার না, আমরা বিল্ডিং একটা ভাঙ্গা করলেন, হাসিনার বাড়িতে আগুন লাগালেন, চুপচাপ, কোনো কিছুই নেই। এবং আমি 11 তারিখে গিয়েছিলাম দেখার জন্য। ওই বাইরে যে পুলিশ বস্তু একটা শেড আছে স্টিলের প্লেটের, দেখলাম যে ওই রিক্সার উপর দাঁড়িয়ে এটারে কাটতেছে নেওয়ার জন্য। আরেকজনের দেখলাম লেকের পাশে দিয়ে কি একটা পিলার টিল আছে, সেটার মধ্যে রড আছে না, ওইগুলা ভাঙ্গা রড খুলতেছে। আরেক গ্রুপ কার্নিশের মধ্যে রড আছে না, কার্নিশ ভাঙতেছে রড নিয়ে, বাট সেটা কোনো কেউ পাহারা দিচ্ছে না। সরকার হইলে তো এই জাতীয় জিনিসকে অ্যালাউ করবে না, কিন্তু ইট ইজ বিইং অ্যালাউড।
করতেছে চলতেছে। কিন্তু যখন গাজীপুরে প্রাক্তন মুক্তিযোদ্ধা মন্ত্রী মোজাম্মেলের বাড়িতে যখন আক্রমণ হইল, তখন মাইকে অ্যানাউন্স করে যেটা করলো, এটা 2 রকম ভাষ্য আসলো। বললো যে ছাত্ররা ওটা রক্ষা করতে গেছে, হ্যাঁ বৈষম্য বিরোধী ছাত্ররা ওখানে কেন যাবে, তারা তো যাবে থানার কাছে, আইনের কাছে, তারা কেন গেছে? ডাল মে কুছ কালা হয়, সামথিং মিস্টেরিয়াস আছে। তো ওখানে যখন একটা ঘটনা ঘটে গেল, এটা অনেকটা কাউন্টারের মতো হয়ে গেল, তখন যাইয়া এতদিন পরে আপনার ডেভিল হান্ট মনে হইল। ওই যে আওয়ামী লীগের হাসিনারে তো প্লেনে হেলিকপ্টারে উঠাই দিলেন, বাকিগুলো কোথায় ছিল? বাইরের লোকজন বলে কোথায় আশ্রয় নিল, 600 650 কী আছে, আবার এগুলো চলে গেল কেমনে? তখন ডেভিল হান্ট কোথায় ছিল? দ্য ভেরি নেম ডেভিল হান্ট, এটা একটা জঘন্য শব্দের ব্যবহার হয়ে গেছে। ডেভিল হান্ট, হান্টটা হইলো আপনি হান্টিং করতেছেন, শিকার করতেছেন, ধরতেছেন, কেমন? আর ডেভিলকে ধরতেছেন, তাহলে কি অ্যাঞ্জেলকে? হু ইজ অর হু আর অ্যাঞ্জেল অর অ্যাঞ্জেলস? যাকে ধরবেন সে ডেভিল হয়ে যাচ্ছে। আদালতে প্রমাণ হওয়ার আগে সে ডেভিল কিনা আপনি এইরকম নাম দিয়ে একটা কাজ করতেছেন, এটা প্রথম আসার সাথে সাথে করে ফেলতেন। সেই সময় একটা ভিন্ন রকম কথা ছিল। যেমন বঙ্গবন্ধু মার খেলো কীভাবে? প্রথম আসে বাকশাল করে নাই, ক্ষমতা আসার সাথে সাথে যদি একদলীয় কিছু করতো তখন মানুষ মেনে নিত। উনি যখন অপ্রিয় হইতেছিলেন, আওয়ামী লীগ যখন অজনপ্রিয় হইতেছে, ওনার মিটিংয়ে যখন বাইরের থেকে বাস্তুয়ারা কাশেম ভাইয়ের লোক ভাড়া নিতে হয়, তখন যাইয়া উনি একদল করলেন, পতন হলো। তো এরা 6 মাস পরে কেন ডেভিল হান্ট করতেছে? তাহলে উদ্দেশ্যের মধ্যে কিছু খারাপই আছে। এবং এই ডেভিল হান্ট করে এখন কাদেরকে ধরবেন? এটা কি অন্য কোনো এক পক্ষকে সুবিধা দেওয়ার জন্য অন্য কাউকে আটকাবেন, নাকি করবেন নিচ্ছেন? মামলা যেগুলো হইলো সেটা হইলো। জি, আমি যেহেতু 11 মাস আগে একটা ফোরকাস্ট করেছিলেন, এখন একটা ফোরকাস্ট করতে পারেন কিনা? এই যে নির্বাচনের কথা বলা হচ্ছে এবং 2টো সম্ভাব্য ডেট সরকার বলেছে, ডক্টর ইউনূস। একটা ডিসেম্বর, যেহেতু সংস্কার কমিটির রিপোর্ট দেওয়া হয়ে গেছে এবং সেটা নিয়ে একটা ঐকমত্য হবে বলছে। একটা ডিসেম্বরে একটা নির্বাচনে হতে পারে বলে অনেকে মনে করছেন, তা না হলে আরও 2-4 মাস দেরি হতে পারে। প্রশ্নটা হচ্ছে, ডিসেম্বরে নির্বাচন কি হবে? আমি তো সবসময় বলে আসতেছিলাম, এখনও আমি আবার কথা বদলাই না, তো ভদ্রলোকের এক জবান। আমি এখনও বলতেছিলাম, কিন্তু পারতেছে না তো, ওনার বিরুদ্ধে সব খেপে যাচ্ছে, উনি নিজে সুযোগ করে দিচ্ছেন। ওনাকে 5টা বছর সময় দেওয়া দরকার। তার কারণ সংস্কার যেগুলো কমিটি করেছেন 15টা মতো, যে সংস্কার কাজ করতে হলে রাজনৈতিক সরকার দিয়ে এগুলো হবে না। আপনি কিছু সংস্কার করতে হলে অরাজনৈতিক সরকারই করা লাগবে। রাজনৈতিক সরকারের অনেক ঝামেলা থাকে, তাদেরকে দল পুষতে হয়, জনগণের মন মেজাজ বুঝতে হয়, সুযোগ সুবিধা দিতে হয়। সেজন্য অপ্রিয় কাজ সবসময় রাজনৈতিক সরকার পারে না। কারণ আমাদের দেশের রাজনৈতিক সরকারগুলো যারা আসে, তারা একবারও তো এই কথা ডিক্লেয়ার করে না যে আগামী 5 বছর পরে আমি ক্ষমতায় আসি বা না আসি, আমি এই কাজগুলো করে যাব, অপ্রিয় হইলেও এই ভালো কাজগুলো করব। করে নাকি? করে না। যদি ওরকম করতো তাহলে অটোমেটিক তারা আসতো। নির্বাচন প্রথম দিকে বলছিল উনি যেসব নিয়োগ দিচ্ছে কন্ট্রাক্টের, এগুলো কিন্তু বছর 2-এর মতো করে দিচ্ছে এখনও। তো সেটার থেকে আমরা আশ করি যে হয়তো 2 বছর ওনারও থাকার খেয়াল। এর আগে 1/11-এর সময় ওনাকে নাকি প্রধান উপদেষ্টা করার জন্য চেষ্টা হয়েছিল, সবাই বলে, উনি তখন রাজি হন নাই। কিন্তু একটা সূত্র থেকে তখন পরে জানা গেল যে উনি তখন বলল যে 3 মাসের মধ্যে তো কিছু করা যাবে না, ফখরুদ্দিনের কাছে পাঠিয়ে দিয়েছে। তো পরে যখন ফখরুদ্দিন সাহেব 2 বছর থেকে গেল, তখন নাকি ওনার একটা কমেন্ট ছিল, লোকজন বলছে, শুনছি আর কি, যে 2 বছর থাকবে বললে তো আমিও যেতাম। যে খোলা সিটি দিয়ে যেটা পারেন নাই, এখন বিনা চিঠিতে উনি এসে গেছেন, অতএব অনেক কিছু করতে চান। কিন্তু সমস্যাটা হয়ে গেছে, উনি লেজে গোবরে করে ফেলছেন। কোনো একটা সাইডেই এই সরকারে সফলতা দেখাতে পারতেছে না। আপনি দ্রব্যমূল্য বলেন, আইন শৃঙ্খলা বলেন, প্রশাসনিকভাবে বলেন, এই কোনোটাতেই তো কোনো একটা শৃঙ্খলা মানুষের মনে দাগ কাটে যে হ্যাঁ এই জিনিসটা অন্তত করছে। তারপরেও আমি বলি একটু সময় দেন। ডিসেম্বরে নির্বাচন হবে কি না বলতেছেন, এইটা তো আরও 6 মাস আছে। আমার মনে হয় আমি যেটুকু এখন আশ করতেছি অ্যাজ অফ টুডে, এই পর্যন্ত যে অবস্থা, তাতে মনে হচ্ছে যেন ওই ফজলুল হক সাহেবের
যুক্তফ্রন্টের নির্বাচনের আগে আর পরে দুইটা বক্তব্য এখন মাথায় আসতেছে। একটা বক্তব্য ছিল নির্বাচনের আগে, 21 দফা না কয় দফা ছিল না ফজলুল হক সাহেবের যুক্তফ্রন্টের, হ্যাঁ। তো সেই সময় তো বিরাট বিরাট কথা, ক্ষমতায় যখন আসলেন তখন উনি বলতেছেন যে দেখেন আগে তো আপনাদেরকে এটা দেব ওইটা দেব, এই করব সেই করব বলছিলাম, কিন্তু চেয়ারে বসে দেখলাম যে এটা অসম্ভব। কারণটা কি, আগে আমি সিতই ফিটার উপরের অংশটা দেখছিলাম ফকফকা সুন্দর, ফাতিলের সাথে লেগে থাকে যে কালো দাগটা দেখি নাই আর কি। তো ইউনূস সাহেব যেরকম যে কথাবার্তা যা বলছিলেন, এখন মনে হচ্ছে ওনার, আমার মনে হচ্ছে উনি বোধহয় এখন সেফ এক্সিট বোধহয় ভালো পছন্দ করবেন। সেফ এক্সিট যদি উনি পছন্দ করেন রিয়েলি, তাহলে ডিসেম্বরে নির্বাচন দেবেন। আর যদি তা না হয়, অন্য কোনো মতলব যদি ভিতরে থাকে যে কিছু গোলমাল পাকানো বা এটা ওইটা, যেভাবে এটা ভাঙ্গের ওটা ভাঙ্গের, এ আসের ও আসের, তাহলে সেইটা সিচুয়েশনের উপর নির্ভর করবে। তার মানে এখানেও কিছু ইফ অ্যান্ড বাট আছে, অলওয়েজ ইফ অ্যান্ড বাটস থাকবে। তার কারণ আপনি কি 5 তারিখে, 6 তারিখ ডেট দিছিল না ছাত্ররা ঢাকা আসবে, 6 তারিখ ডেট ছিল না? তো 5 তারিখে কেন হয়ে গেল, একদিন আগাই গেল কেন? দ্য ব্যাটেল অফ ওয়াটারলু ওয়াজ লস্ট ফর 5 মিনিটস। নেপোলিয়নের 5 মিনিটের দেরিতে পৌঁছার কারণে হেরে গেছে। টেকনিক থাকে, ওয়ারের টেকনিক থাকে। আর ওয়ারেরগুলোতে বলা হয় রাজনীতি এবং যুদ্ধ দুইটা আলাদা জিনিস। জেনারেলরা যুদ্ধ করে, কিন্তু যুদ্ধ হবে কি না সে ডিসিশনটা নেয় রাজনীতিক নেতৃত্ব। ওয়ার ইজ এ ম্যাটার নট টু বি লেফট উইথ দ্য জেনারেলস। যুদ্ধ তারা করবে, কিন্তু যুদ্ধ হবে কি না সেই সিদ্ধান্ত রাজনীতিবিদরা নেবে। এখন এখানে রাজনীতিবিদের কয়েকটা ফ্যাক্টর হয়ে গেছে। একদিকে পুরনো রাজনৈতিক দলগুলো আছে একটা পক্ষ, তাদের সাথে আবার নতুন করে ক্ষমতায় আসতে চায় মৌলবাদী শক্তি, স্বাধীনতা বিরোধী শক্তি, ধরেন জামাত হেফাজত নিয়ে এই শ্রেণী, তারা একটা ক্ষমতা আসতেছে। আরেক পক্ষ হচ্ছে নূতন একটা পক্ষ, আবার ছাত্ররা রাজনৈতিক দল করতেছে, ছাত্র দল করতেছে, আসবে। কনফ্লিক্ট অফ ইন্টারেস্টগুলো থাকবে। এগুলোর ঘাত প্রতিঘাতের মধ্যে, ক্রিয়া প্রতিক্রিয়ার মধ্যে এই প্রতি মাসে কী সিচুয়েশান যাবে, কোনটার উপর যাবে, এর মধ্যে আবার অন্য কেউ আবার কোনো ওত পেতে থাকে কি না, গোলা পানিতে ফানিসে, সেটার একটা ব্যাপার থাকবে। অনেক কিছু বলছেন। শেষ করি একটা ইয়ে চাইবো, আপনার মন্তব্য চাইবো। সেটা হলো যে আপনি যেটা বলছেন যে যেহেতু মাঠ পর্যায়ে আইন শৃঙ্খলা পরিস্থিতি যেটা বলছেন সব কিছু লেজে গোবরে অবস্থা হয়ে গেছে আপনার ভাষায়, ডিসি সম্মেলন হলো, আপনি একজন আমলা ছিলেন, শীর্ষ আমলা ছিলেন, এখন ডিসিরা তো মাঠ পর্যায়ের শীর্ষ আমলা, তাদেরকে ডেকে নিয়ে এসে অনেক ভালো ভালো কথা সবাই বললো যে তাদের স্বাধীনতা দেওয়া হবে, মাঠ পর্যায়ে তারা যাতে প্রতিযোগিতামূলকভাবে কাজ করে, ওখানে যে আইন শৃঙ্খলা রেস্টোর করা, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে করা। আপনার কি মনে হয় এই ডিসিরা কতটা সার্ভিস, ডিসিদের সার্ভিসের উপর তো সরকারের সার্ভিস নির্ভর করছে? আপনার ডিসিরাও তো আমলা, ছোট আমলা হোক, জেলার তো আমলা হিসাবে গিয়েছে। ইউনূস সাহেব ডিসি সম্মেলনে যে বক্তব্য দিয়েছেন ওটা শুনেছি, উনি বলেন চমৎকার। অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাসোসিয়েশনের সেখানেও বলেছেন, এদেরকেও বলেছেন। ওনার বলার কথা শুনলে তো মনটা জুড়ে যায়, কিন্তু বাস্তবায়ন তো ভিন্ন জিনিস। কাজ, যে কোনো কাজ দুইভাবে হতে পারে। একটা হয় আমি আমার বিবেকের তাড়নায় কতটুকু করব, ইফ আই ডু দ্যাট, তাহলে রুলস রেগুলেশন আমার পেছনে হ্যামারিংয়ের দরকার হয় না। কিন্তু ইফ আই ডু নট ডু দ্যাট, তাহলে আমাকে দিয়ে করাই নিতে পারবেন কিনা আপনি। রাষ্ট্রের মধ্যে, প্রশাসনের মধ্যে নির্ভর করবে, আরেকজন করে দেবে আপনি সেটা অটোমেটিক পেয়ে যাবেন, সেটা রাষ্ট্রে চলে না। আপনি করাই নিতে পারবেন কতটুকু। ডিসিদের এখনও তো রাজনৈতিক নেতৃত্বরা বলতেছে যে ডিসিদের মধ্যে বাইরে 16 বছরের 15 বছরের আচ্ছা, তো আমাদের নিউজ 33 জনকে ওদের ওএসডি করেছে, মানে তাদের বিতর্কিত ভূমিকার কারণে। আপনার 18 সালের নির্বাচনের এই সরকার প্রশাসনে আসার পরে তো কারো মধ্যে এখনো বিশ্বাস স্থায়ী হয় নাই। প্রশাসনের লোকজন কাজ করার আগে সে বুঝে সে সিকিউর কিনা, সেফ কিনা।
যেহেতু 15 বছরে তো অনেকজন প্রমোশন পাইছে, 15 বছরে অনেকে অনেক পদে আসছে, তারা আসে। আপনি তাদেরকে গুড বুকে না নিয়ে তাদেরকে শুধু স্বৈরাচারের দোসর বলে কাজ করতে যাইবেন, আরেকজন কমপ্লেন করলে তাদের ধরবেন। আর এখন তো প্রশাসনের মধ্যে লিডে কারা আছে, সে বিএনপি জামাত গরানার লোকগুলাই তো আসে। আগে যাদেরকে আপনি দেন নাই তারাই আসছে, নাম ধরে বলতে গেলে তো এগুলো খেপে যাবে যে উনি আমাদের সিনিয়র আবার এটা বলতেছেন। তো সেটা আনার পরে আপনি কন্ট্রোল করতে পারছেন না কেন, আপনার কাজ হয় না কেন? তাহলে আপনি ম্যানেজ করতে পারছেন না। ম্যানেজারের দুইটা ফাংশন থাকে। একটা ফাংশন হলো ম্যানেজার হিমসন অর হারসেলফ মাস্ট নো হাউ টু ওয়ার্ক বেটার, এটা একটা। বাট এটার চাইতে বেশি ইম্পর্টেন্ট হলো ম্যানেজার হিমসেলফ অফ হারসেলফ মাস্ট নো হাউ টু গেট ওয়ার্কস ডান বাই আদার্স। সরকার অন্যের থেকে কাজ কীভাবে নেবে অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে সেটা জানতে হবে। সেটাই সরকার পারে নাই। এখন ডিসিদেরকে দিয়ে পারবে কি না সেটার ব্যাপার আছে। হ্যাঁ, ভোটের ব্যাপারে এবার ইলেকশন কমিশন কি নিজেদের রিটার্নিং অফিসার দেবে ডিসি বাদ দিয়ে? দ্যাটস এ ভাইটাল পয়েন্ট। আমি কিন্তু আউয়ালের সময় লিখছিলাম যে দুইটা কাজ করুক, একটা হইল ওই ব্যালটে যে ভোট করে টিভে বোতাম করে সেটা তো বাদ দিল। আরেকটা হইল ইসি তার ক্যাপাবিলিটি 54 বছর হয়ে গেল, দ্বাদশ ত্রয়োদশে আসতেছে, এখনও কেন ইসি তার রিটার্নিং অফিসার দিতে পারে না? খালি ডিসিদের বদনামের মধ্যে যায় কেন? ডিসিতে যদি উপর থেকে একটা টেলিফোন করে যে তুমি এইভাবে করো, ডিসির ঘাড়ে কয়টা মাথা ওইটা করবে না? আপনি বদিউর রহমান কয়জন ভাবে যে করবো না, মনিও বললেও করবো না, এই বললেও করবো না, তো বাধ্যই করতে হয়, তার ক্যারিয়ার আছে সামনে। ওই এখন শাহাবুদ্দিন সাহেবের যে ইলেকশন করেছে, সেরার নির্বাচন, ইনি বলতেছেন এটা আরও সেরা হবে কি না আমরা দেখব। ইনি কতটুক ফেয়ার হন, কতটুক চান, কারণ ওনার এখনকার পর্যন্ত রোল টোল যেটা আছে তাতে মনে হয় যেন ওনার নিজস্ব এজেন্ডা আছে, আমার মনে হচ্ছে আর কি। আচ্ছা, আমরা এই পর্যায়ে আজকে রাখি। আমরা আগামীতে আবার আরো কিছু যোগ করতে চান কিনা শেষ করব? কোন বিষয় যোগ করব? মানে এনিথিং, মানে আচ্ছা, যোগ করার হইলো আমি যেটা এখন পছন্দ করব সেটা হইল এই শেষের দিকে এই গভর্নমেন্ট কিছু বলছে, আন্দোলন দাবি দাওয়া, সব সময় ইয়েস বলাটা গুড ডিসিশন না। সামটাইমস টু সে সিদ্ধান্ত নিয়ে আবার সেটা সামটাইমস টু সে নো দ্যাট ইজ অলসো এ গুড ডিসিশন। না বলাটাও একটা ভালো ডিসিশন। যেমন আমলারা না বলি, আমি একটা উদাহরণ দিই, সেদিনও দিয়েছিলাম যে প্রেসিডেন্ট পর্যন্ত অ্যাপ্রুভ হয়ে গেছে একটা সামারি এরশাদের আমলেই। কাজী জালাল সেক্রেটারি সাহেব 353 জন বিসিএসের একটা ব্যাচ থেকে পদস্বল্পতার কারণে পাশ করেছে, কিন্তু পদ কম, অ্যাপয়েন্টমেন্ট পায় নাই। কেমন? এখন বিসিএস পরীক্ষাতে তো পাশ করলে অ্যাপয়েন্টমেন্ট হয় না, 40% বা 45% একটা পাস মার্ক থাকে। আমাদের সময় 50% দুই ব্যাচে ছিল, পরে 45%, কিন্তু নেওয়া হয়তো একেবারে উপর থেকে বাসা সেগুলো। তো কাজী জালাল সাহেব নিজে একটা সামারি দিয়ে এরশাদের কাছে যে শিক্ষা ক্যাডারে কলেজে 353টা পদে নিয়োগের জন্য 353 জন একটা সামারি, যে আগের পরীক্ষায় যারা পাশ করেছে পদস্বল্পতা নিয়োগ দিয়ে নাই, তাদেরকে এখন নিয়োগ দিলে আমার কলেজের ভালো হবে, নূতন করে বিসিএসে রিক্রুট করতে সময় লাগবে। এরশাদ সাহেব সবুজ কালি দিয়ে এই লেখা অ্যাপ্রুভ করে দিয়েছে। শামসুল হক সৃষ্টি সাহেব সংস্থাপন সচিব, তো উনিও নিচে দিয়ে দিলেন ওকে অর্ডার করো। কিন্তু আমি ডেস্ক অফিসার, রিক্রুটমেন্ট সেকশনের ডেস্ক অফিসার মাত্র, সর্বনিম্নে সিনিয়র সহকারী সচিব, আমি এটাতে বাদ সাধলাম টু সে নো, যে এটা দেয়া যাবে না। এডিশনাল সেক্রেটারি সাহেব আমার উপর খেপলেন, সেক্রেটারি সাহেব কেন প্রেসিডেন্ট অ্যাপ্রুভ? আরে প্রেসিডেন্ট অ্যাপ্রুভ করছে, প্রেসিডেন্টকে ভুল বুঝিয়েছে কাজী জালাল, উনি ওনার সুবিধার জন্য এভাবে নিয়েছে, কিন্তু রুলস অফ বিজনেস অনুযায়ী ফার্স্ট অ্যাপয়েন্টমেন্ট টু ক্যাডার সার্ভিস এটা এস্টাবলিশমেন্টের পাওয়ার এক। দ্বিতীয় হইল ক্যাডার সার্ভিস পিএসসির মাধ্যমে পরীক্ষা, যারা ওই বছরে যে কয়টা পদ সেই কয়টা পদে নেওয়া হয়। এক বছরে পরীক্ষা নিয়ে যদি আপনি প্রত্যেক বছরে এরকম দিতে থাকেন তাহলে আর 10 বছর পরীক্ষা নেওয়া লাগবে না, নতুন আসবে না। তো সেইগুলো উঠাইয়া সামারি দেওয়ার জন্য ওনার বিরক্তের সহিত দিলেন, কিন্তু যখন বুঝাইয়া দেয়া হইল, এই যেটা বলছি টু সে নো
দ্যাট ইজ অলসো এ গুড ডিসিশন ইফ ইউ ক্যান জাস্টিফাই। দেওয়ার পরে এরশাদ সাহেব এটা বাতিল করলেন। কেমন? আচ্ছা, আরেকটা ধরেন BCS 84, এটা দিয়ে শেষ করি উদাহরণ। BCS 84-এর মধ্যে প্রথম পুলিশে মহিলা নেওয়া শুরু হইলো, পুলিশ ক্যাডারে প্রথম মহিলা উম্মে হানি এবং ফাতেমা বেগম, দুইজন পুলিশ ক্যাডারে অফিসার হিসাবে টিকলেন। উম্মে হানি ইনসিডেন্টালি সিটংয়ে মাইজ ভান্ডারীদের নাতনি বা তাদের বংশধর একজন হয়। তো তারা সেই লবিতে এরশাদ পর্যন্ত চলে গেল যে উম্মে হানিকে পুলিশ ক্যাডার থেকে বদলিয়ে অন্য ক্যাডার দেওয়ার জন্য। প্রেসিডেন্টের সচিব নূর মোহাম্মদ সাহেব, রাষ্ট্রপতির কার্যালয়, উনি আমাকে টেলিফোন করলেন। তারপরে আরও 11 জন সচিব আমার মতো একটা ডেস্ক অফিসারকে টেলিফোন করলো যে প্রেসিডেন্ট সাহেব সম্মত আছে, তারা অন্য ক্যাডার দিয়ে দাও। এটা উপর থেকে যখন বললাম, আমি বললাম যে দেওয়া যাবে না। বলে যে কেন? বল তুমি সবসময় পেশা লাগো। আর দেওয়া যাবে না এই জন্য, প্রেসিডেন্টের পাওয়ার লিমিটেড। সেটা হইলো রুলস অফ বিজনেসে বলছে প্রেসিডেন্ট মে অর মে নট অ্যাকসেপ্ট দ্য রিকমেন্ডেশন অফ দ্য কমিশন। পাবলিক সার্ভিস কমিশনের রিকমেন্ডেশন গ্রহণ করতে পারে অথবা না করতে পারে, কিন্তু লিখা নাই প্রেসিডেন্ট মে অল্টার অর চেঞ্জ দ্য রিকমেন্ডেশন অফ দ্য পাবলিক সার্ভিস কমিশন। তা যদি হয় তাহলে তার ফলে এইটা নিয়ে তুলকালাম কাণ্ড হয়ে গেল। সবাই খেপা, ব্রিগেডিয়ার ইস্যুবাদের এডিশনাল সেক্রেটারি ডেকে আমাকে ধমকাইতেছে, PSCর মেম্বার আসতেছে, এটা অসুবিধা। আমি বললাম যে দেয়া যাবে না। শেষ পর্যন্ত আমরা তো সামারি পাঠাইলাম যে দেয়া যাবে না, তো দেয়া তো যায় নাই, হয় নাই। উম্মে হানি আর চাকরিতে জয়েনও করে নাই। সো টু সে নো অন্যায় হইলে দ্যাট ইজ অলসো গুড ডিসিশন, বাট এই গভর্নমেন্ট তো সেটাও পারতেছে না। মানে আপনি যেটা বলছেন যে নো বলা শুরু হয়েছে, কিন্তু এইটা আসলে আরো স্ট্রংলি সময় মতো বলা দরকার। শুরু যেটা হইলো সেটাও কি কার্যকরভাবে হইলো কিনা আপনাকে দেখতে হবে। তো জি, কার্যকরভাবে না হইলে তো সেই নোর মূল্য থাকে না। অসংখ্য ধন্যবাদ বদিউর রহমান, আজকের এই পর্যায়ে রাখি। অনেক ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, আপনাদেরকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। দেখলেন দেশ ভাবনা আলোচনা অনুষ্ঠান। সবার জন্য শুভকামনা।